আমাদের প্রথমে সিন কম্প্রিহেনশন থেকে 1, 2 এবং 3 এই 3 সেগমেন্টের প্রশ্ন আসে। তো প্রথমত তুমি যদি কোশ্চেন নাম্বার 1 এর ক্ষেত্রে দেখো, তো সেখানে আবার আমরা দুইটা পোর্শন পাই, এ এবং বি। তো এ এর ক্ষেত্রে এমসিকিউ পাও তুমি 10টা, এবং বি এর ক্ষেত্রে আমরা আনসার টু দ্য কোশ্চেন পাই। তো এই ক্ষেত্রে তুমি যদি একটু আমরা বলি, আমরা এখানটাতে দেখো আমরা প্রত্যেকটা কোন বোর্ডে কয়বার আসছে সেই গুরুত্ব অনুযায়ী জিনিসগুলোকে সাজাইছি, সিন কম্প্রিহেনশনের মধ্যে কি কি পড়তে হবে। তো তুমি এটা ফাইলটা আমি তোমাকে দিয়ে দিব, তুমি একটু দেখে নিও, বা এখন চাইলে স্ক্রিনশট দিতে পারো। দেখো একই সাথে 1, 2, 3 সবগুলো একসাথে নিয়ে আসছি। তো প্রথম অ্যাডোলসেন্স, তারপর হচ্ছে এডুকেশনের যে চ্যাপ্টারটা আছে, তারপর হচ্ছে যে অ্যারিস্টটলের যে সোশিয়াল যে রিলেশনশিপ সেটার একটা চ্যাপ্টার আছে সেইটা, তারপর হচ্ছে জোহানেসবার্গের একটা প্যাসেজ আছে। এই চারটা মোস্ট ইম্পর্টেন্টলি দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে কিন্তু এগুলা থেকেই আসছে। এর মধ্যে প্রথমটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার এই জায়গা থেকে আসছে। তো এটা একটা স্ক্রিনশট দাও, বা তুমি চাইলে আমরা ফাইল দিয়ে দেবো, সেখান থেকে পড়তে পারো। তারপর দেখো ড্রিমের এই চ্যাপ্টার থেকে প্রায় প্রশ্ন আসে, ভ্যালেন্টিনা টেরেস্কোভা এখান থেকেও আসে। তো এই জিনিসগুলো একটু স্ক্রিনশট দাও, বা তুমি চাইলে অ্যাজ এ হোল দেখে নাও। দেখো এখানে আমি টোটাল 15টা দিয়েছি। তো এই 15টা পড়লেই বা প্যাসেজ যদি তুমি দেখে যাও বা এই রিলেটেড কোশ্চেন সলভ করে যাও, তাহলে কিন্তু হয়ে যায়। এখন দেখো যে এই জিনিসটা প্যাসেজ দেয়া আছে, ওখান থেকে তোমাকে জিসটা খুঁজে বের করতে হবে। এর বাইরে কি তাইলে পড়ার ব্যাপার আছে? জিনিস তো দেয়া আছে, আমি আর প্যাসেজ পড়ে কি লাভ? তো তারপরেও একটু আমাদের পড়তে হবে। কিভাবে পড়তে হবে, কেন পড়তে হবে? দেখো তুমি যখন একটা প্যাসেজ পড়ছো, কিছু ওয়ার্ড দেখবা যে তুমি হয়তো মিনিং বুঝতে পারছো না। এমন একটা ওয়ার্ড তুমি মিনিং বুঝতে পারছো না, যেমন মেজমারাইজিং একটা ওয়ার্ড ধরে দেয়া আছে, তুমি মিনিং বুঝতে পারছো না। তোমার একের এতে যে কোশ্চেন হয় এমসিকিউ বেসড, এমসিকিউতে বললো যে এই ওয়ার্ডটার মানে কি, এইভাবে ব্যাখ্যা করে সুন্দর করে ইংরেজিতে কিছু মিনিং এবিসিডি তে লিখে দিয়েছে অপশনে। তো তখন কিন্তু তুমি উত্তর করতে পারবে না। সো সিন কম্প্রিহেনশনের ক্ষেত্রে তোমার প্রথমে যেটা করতে হবে, তুমি বইয়ের প্যাসেজটা নিশ্চয়ই যে ওয়ার্ডগুলো তুমি জানতাম আগে থেকে লেখা ছিল, সো ওই প্যাসেজটা প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়তে হবে এবং ইনশিওর করতে হবে যে এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানি। ওকে, প্যাসেজটা আমি জানলাম। এবার তুমি যদি বলি এর উত্তর করার জন্য, অর্থাৎ এমসিকিউ এর উত্তর করার জন্য কি আরো কিছু এক্সেলেন্স দরকার? অবশ্যই দরকার। এবং সেজন্য তোমার কাছে যে টেস্ট পেপার থাকুক না কেন, এনি টেস্ট পেপার, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই, সেই টেস্ট পেপারে দেখবা যে প্রথমেই এরকম 1, 2, 3 না, এরকম সুন্দর করে প্যাসেজ ওয়াইজ কিছু কোশ্চেন দেয়া আছে। সেখানে দেখবা যে একটা প্যাসেজের সাথে মনে করো এই ড্রিম রিলেটেড, ড্রিমের যে চ্যাপ্টারটা আছে ওর মধ্যে দেখবা 70-80টা প্রশ্ন দেয়া আছে, যেরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তাহলে ওই 70টা কোশ্চেন সলভ করে যাবা, কারণ ডিরেক্ট প্যাসেজ থেকে একটা ইনফরমেটিভ কোশ্চেন, মনে করো প্যাসেজের মধ্যে একটা ইনফরমেশন দেয়া আছে যে মীরা নামে একটা মেয়ে, তার বয়স 5 বছর, তো মীরার বয়স কত, এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই রেয়ারলি হয়। দেখা যায় কোশ্চেনটা একটু পেঁচানো, বা তোমাকে চিন্তা করতে হচ্ছে, বা একটু নলেজটা অ্যাপ্লাই করতে হচ্ছে, এই টাইপের প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য তুমি একটা টেস্ট পেপার ধরো, টেস্ট পেপার ধরে যতগুলো প্রশ্ন আসে পড়ে যাও। এবং এক্ষেত্রে অবশ্যই এতগুলো চ্যাপ্টার, এতগুলো ফ্রেজ, এতগুলো প্যাসেজ তো পড়া সম্ভব না। ইম্পর্টেন্ট জিনিসগুলোই তুমি আগে পড়ো, যদি টাইম থাকে তাহলে তুমি পরে আবার অন্যগুলো পড়তে পারবে। ঠিক আছে, এইটা গেল এমসিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ এর ক্ষেত্রে তাহলে তোমাকে প্যাসেজটা বুঝতেও হবে, সাথে একটু অ্যাপ্লাই করা শিখতে হবে, সেজন্য প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার থেকে। ওকে, এরপর যদি আমরা বলি জিনিসটা আমরা কিভাবে খাতাতে লিখবো, এখন তোমরা নিশ্চয়ই জানো, এতকাল পড়াশোনা করতেছো, খাতায় কিভাবে লিখতে হয়। তো সেই ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো তাইলে দেখবা আমরা সাধারণত খাতায় লেখার ক্ষেত্রে কি বলি, তুমি যখন মার্জিন করবা একটা খাতা, মার্জিনের ক্ষেত্রে প্রথমত প্রথম যে পেজটা থাকে সেখানটাতে দেখা যায় যে এতক্ষণ একটু লেখা আছে, তারপর থেকে লেখা শুরু করতে হয়। যদি খাতাটা পুরো ব্ল্যাঙ্ক থাকে, তুমি উপরে 1.5 ইঞ্চি মার্জিন দিবা, আর সাইডের মধ্যে 1 ইঞ্চি মার্জিন দিবা। 1 ইঞ্চি মানে 1 স্কেল পরিমাণ, একটা প্লাস্টিক বা স্টিলের যে স্কেলটা, ওখানে সাইডে 1 স্কেল পরিমাণ জায়গা দিবা, আর উপরে 1.5 স্কেল পরিমাণ, অর্থাৎ একটু বেশি জায়গা রেখে দিবা। ঠিক আছে, প্রত্যেকটা পেজে এরকম গ্যাপ দিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে তুমি মার্জিন করে নিবা। ওকে, তুমি যখন 1 নম্বর প্রশ্নটা লিখছো, তোমার হাতে 10টা এমসিকিউ আছে, তুমি প্রথমেই শুরু করছো, তাইলে এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখবা, লিখে তারপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এ ব্র্যাকেটের মধ্যে এ দিবা, দিয়ে তারপর শুরু করবা 1 এর এ বি সি, এভাবে করে পরপর 10টা নিচে নিচে লিখবা। অনেকে কি করে পাশাপাশি লিখে খাতা বাঁচানোর জন্য। এখানে কি তোমার টাকা দিয়ে খাতা কিনে পরীক্ষা দিতে হচ্ছে না? সো কেন আমি এভাবে টাকা বাঁচানোর জন্য এরকম ঠাসায় ঠাসায় পাশাপাশি লিখবো? তাতে তোমার টিচারের পড়তে ঝামেলা হবে। অনেকে আছে বয়স্ক টিচার, ঠিক মতো চোখে দেখতেই পাই না, তাদের জন্য একটু বড় বড় করে একটু স্পেস দিয়ে সুন্দর করে লিখবা। তাইলে আমরা পাশাপাশি উপর নিচে এভাবে করে লিখে ফেলবো, পাশাপাশি লিখবা না। উপর নিচে লিখে ফেললে দেখা যাচ্ছে টিচারের জন্য পড়তে সুবিধা হচ্ছে, খাতাটাও সুন্দর দেখা যাবে। ঠিক আছে, খুব বেশি জায়গা নষ্ট তো হচ্ছে না অবভিয়াসলি। ওকে, তাইলে আমরা সুন্দর করে 10টা
উপর নিচে লিখে যাবো এবং চেষ্টা করবো এটা এক পেজের মধ্যে ধরানো। এত বড় বড় করে লিখো না আবার যে 10টা লাইন একটা পেজে ধরছে না। সাধারণত স্ট্যান্ডার্ড হিসাবে দেখা যায় যে একটা পেজে 13 থেকে 17 লাইন পর্যন্ত ধরানো যায়, 15 লাইন ধরাও তুমি। ওকে, তাইলে এইটা গেল কিভাবে আমরা লিখবো, 1 নম্বর প্রশ্নটা কিভাবে পড়বো। ওকে, এরপর আসো 1-এর বিতে তুমি যদি যাও, এইখানে 5টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকে 3। এখন একটা প্রশ্নের নাম্বার 3, তার মানে সেটা এক লাইনে উত্তর করলে হবে। কিছু প্রশ্ন আসবে দেখবা মনে হচ্ছে যে এক লাইনে উত্তর করলে হয়ে যাচ্ছে, বাট না, যেহেতু 3 মার্ক তুমি চেষ্টা করবা যে ওর সাথে আরেকটু এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া যায় কিনা। যেমন যে কোনো একটা কোশ্চেন তোমাকে যদি করি, তো কোশ্চেনের ক্ষেত্রে 3 টাইপের উত্তর বা 3টা স্টেপে তুমি উত্তর করতে পারো। যেমন প্রথমে ডিরেক্ট ইনফরমেশন, যে কোশ্চেনটা থেকে ডিরেক্ট আমি কি বুঝতে পারছি সেটা তুমি আনসারে লিখলা আগে। এরপর এই জিনিসটা থেকে তুমি এক্সট্রা কি ভাবতে পারছো বা তুমি কি নিজে থেকে কি ডিসিশন নিতে পারছো সেটা একটু লিখতে পারো। এরপর একটা সাজেশন থাকে না, যেমন আমি তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে পারলাম, বললাম ট্রাফিক জ্যাম, তাহলে এর সলিউশনটা তোমাকে দিতে হবে। সো সলিউশনের ব্যাপারে তুমি বলতে পারো, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, বাট এই 3টে স্টেপে ভাবা যায়। তো সেই ক্ষেত্রে কোশ্চেনের মার্ক যেহেতু 3, চেষ্টা করবা মিনিমাম 3 লাইনে লিখতে, বা যদি আরো অনেক বেশি লিখে ফেলো সেটাও কিন্তু সমস্যা। তো চেষ্টা করবা 3 থেকে 5 লাইনের মধ্যে লিখতে। যদি 2 লাইন হয় তাহলেও সমস্যা নাই, বাট কোশ্চেনটা অবশ্যই উত্তরটা স্পেসিফিক হইতে হবে, ওই প্রশ্নের উত্তরই যাতে হয়। তুমি নিজে যদি স্যাটিসফাইড হইতে পারো তাইলে ঠিক আছে। অনেক সময় হয় না আমরা কি লিখছি আমরাই জানি না, এমন যেন না হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার এই পেজটা শেষ 1 নম্বরের এ এর জন্য। এরপর তুমি পেজ উল্টায় এইখান থেকে শুরু করবা আনসার টু দ্য কোশ্চেন 1, পাশে লিখবা বি। ওকে, এরপর তুমি এ লিখবা এভাবে সুন্দর করে। এ লিখার পর মনে করো এখানে মার্জিন দিয়েছো, মার্জিন দেওয়ার পর এখানে আনসার টু দ্য কোশ্চেন নম্বর এ বি লিখার পর এখানে এ দিলা, দিয়ে সুন্দর করে আবার একটু ছোট্ট করে আনসার লিখবা এবং আন্ডারলাইন করবা। তাতে যে ব্যাপারটা হবে, এই যে একটা প্রশ্ন এখানে উত্তর শুরু করছো আলাদা করে বুঝে যাবে। অনেক সময় অনেকে এত ঠাসায় লিখে বুঝাই যায় না, এই এ শুরু করছে এক লাইনে শেষ করে এখানে আবার বি শুরু করছে, আমরা বুঝতেই পারি না, অনেক সময় মিস হয়ে যায় এই কারণে। এ হয়তো স্যার মার্ক করছে, বিটা দেখতেই পাই নাই। সো তোমাকে প্রত্যেকটা প্রশ্নের মাঝে গ্যাপ দিতে হবে এবং প্রত্যেকটা যেখানে শুরু করছো একটু আন্ডারলাইন করে বা এমন কিছু দিবা যাতে করে টিচারের চোখে পড়ে জিনিসটা, ঠিক আছে। ওকে, তাইলে এখানে আমরা 3 থেকে 5 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবো এবং উত্তরটা স্পেসিফিক বা তুমি স্যাটিসফাইড হইলেই হয়েছে। এবং যদি আমি খাতার হিসাবে বলি, দেখা যায় যে প্রশ্নের উত্তর সাধারণত দেখা যায় যে 4-5 লাইন হয়, বা সর্বোচ্চ হইলে হাফ পেজের নিচে নামবা না। তো 5টা কোশ্চেনের আনসার করতে তোমার দেখা যাবে 2 পেজ, 2.5 পেজ, এরকম 2.5 পেজের মতো লাগে। তুমি 3 পেজ ছেড়ে দাও, 1-এর বিয়ের জন্য 3 পেজ ছেড়ে দাও, সুন্দর করে লিখে টিকে আসো। এখানে যদি একটু জায়গাও থাকে বাদ দাও। সবসময় মনে রাখবা অর্ধেক পেজ শেষ মানে এর নিচে আমি নামবো না। একটা পেজে অর্ধেক শেষ মানে আমি নিচে নামবই না। এবং যদি স্পেসিফিক্যালি পরের কোশ্চেনটা এমন হয় যে পুরো একটা পেজ লাগবে, কখনোই এখানে অল্প একটু লেখা হইলেও নামবা না। কারণ তুমি একটা পেজে পরের কোশ্চেনটা সুন্দর করে লিখলে, টিচার যদি এমন একটা প্রশ্ন তুমি লিখতেছো, তুমি জানো যে যেখানে তুমি কোশ্চেন মার্কটা দাও, এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এখানে টিচারকে কিন্তু মার্ক বসাইতে হয়। সো টিচার যদি বারবার দেখে যে তুমি এক পেজে শুরু করে আরেক পেজে শেষ করছো, বা এক পেজে একটুখানি লিখে পরের পেজে শেষ করছো, টিচার উল্টায় আবার কিন্তু মার্ক দিতে এখানে আসতে হয়। তো চেষ্টা করবা টিচারের কষ্ট যাতে কম হয়, এক পেজে শুরু করেই ওই পেজে শেষ করার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে টিচারের জন্য কমফোর্টেবল হবে এবং দেখতেও নিঃসন্দেহে সুন্দর হবে। একটা কথা আছে না, আগে চাই দৃশ্যধারী তারপর গুণ বিচারি। অবশ্যই এটা মানে এটা কটু কথা আসলে বলতে গেলে। তুমি দেখবা যেসব স্টুডেন্টের হাতের লেখা সুন্দর, অল্প পারলেও তারা যেন মার্ক কেমনে বেশি পেয়ে যায়। আবার হাতের লেখা একটু খারাপ, অনেক পড়াশোনা করছো, অনেক চেষ্টা করছো। আমার নিজের এক ফ্রেন্ড ছিল, তো যত ভালো করো না কেন হাতের লেখার জন্য মানে টিচারদের এমন একটা ধারণা ভালো স্টুডেন্টের হাতের লেখা ভালো হয়, বাট এটা কিন্তু সবসময় সত্য না। তো সেজন্য চেষ্টা করবে লেখাটা সুন্দর করে প্রেজেন্ট করতে। হাতের লেখা একটু খারাপ হইতেই পারে, বাট পরিষ্কার পরিচ্ছন্ন যাতে খাতাটা থাকে, দেখতে যাতে ভালো লাগে, ঠিক আছে। ওকে, তাইলে এইটা গেল বিয়ের ক্ষেত্রে। এবং অবশ্যই এখানেও যে প্যাসেজগুলো আমি দেখাইলাম এটার উত্তর তো এখান থেকেই আসবে। এই প্যাসেজগুলোই তুমি 1-এর বিয়ের জন্য পড়বা, ঠিক আছে।